আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন। দেশের গণতান্ত্রিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইন অনুমোদন। সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ আসামিরা আপিলেও খালাস। পুনঃতদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। এবং রাজধানীর উত্তরাতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সুদৃঢ় সহযোগিতার প্রশংসা করেন লুইস। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার কর্মসূচির নানা দিক উঠে আসে। প্রধান উপদেষ্টাকে গুইন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তায় জাতিসংঘের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সংহতি বজায় রাখা এবং সহায়তা জোরদারে জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে তারা সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের যোগ্য অযোগ্য হবেন। সরকারি চাকরি বা অন্য কোনো পদেও থাকতে পারবেন না তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনীতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে। একচেটিয়া আধিপত্য ঠেকাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক হয়েছে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ৩টি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আগে টেলিকমিউনিকেশন খাতে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছিল। নতুন আইনে লাভবান হবেন সাধারণ মানুষ। আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত ৬টা থেকে ৭টা, কোথাও কোথাও ৭টা স্তর ভেদ করে যেতে হতো। নতুন কাঠামোতে আমার ৩টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যেই রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে, ভয়েস এবং ডেটা উভয় কলে। তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে। নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি আইনে সংশোধনী এনেছে সরকার। যুক্ত হয়েছে নতুন ধারা। এই ধারায় বলা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে ওই রায় দেন সর্বোচ্চ আদালত। এই মামলা পুনঃতদন্তের জন্য হাইকোর্টের নির্দেশনা বাতিল করে কারাগারে থাকা আসামিদের মুক্তি দিতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে 12ই জানুয়ারি খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখার আবেদন জানায়। আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ ও হাইকোর্টের রায় বহাল রাখার প্রার্থনা করেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। পর্যবেক্ষণ দেওয়া শেষে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি। সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস। রায়ের পর প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবী। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। 2018 সালের 10ই অক্টোবর বিচারিক আদালত এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের আইবি রহমান সহ 24 জন নিহত এবং শেখ হাসিনা সহ দলটির শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণরোধ ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় রাজধানীর উত্তরাতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক ক্ষেত্রে প্রকৃতি শিক্ষার বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। আলিমাল রাজের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে উন্নয়নের নামে অবকাঠামো যত বেড়েছে ততই হারিয়েছে সবুজ। ফলে দূষণের মাত্রা যেমন সীমা ছাড়িয়েছে তেমনি অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সংকট থেকে উত্তরণে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় উত্তরার 16হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার বৃক্ষায়ন ও বিতরণ। আমি এখানে ঘাস নিতে এসেছি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে অক্সিজেন পাবো, মানুষের জীবন বাঁচবে। প্রকৃতির সৌন্দর্য, অক্সিজেন ইত্যাদির জন্য গাছ লাগানো প্রয়োজন। আমি যাকে টিভিতে দেখেছিলাম সে আমার বাস্তবে আসছে। প্রকৃতি ও জীবন, ভালোবাসার জীবন। নির্ধারিত আলোচনায় বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন। মানুষ বেঁচে থাকতে হলে, কেউ যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চায় তাহলে তাদের উচিত প্রকৃতিকে সুন্দর রাখা। প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে সেটাকে সংরক্ষণের জন্য উদ্যোগ, এই উদ্যোগের প্রশংসার দাবিদার মুকিত মজুমদার বাবু ভাই। গর্বিত বোধ করছি আমার স্কুলে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমি কর্তৃপক্ষকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও যেন সুন্দর অনুষ্ঠান তারা করেন। বড় বড় মেগা প্রকল্পের যে কনস্ট্রাকশন সাইটটা, এখানে আমরা কিছু বায়ুমান যন্ত্র
বসানোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই যন্ত্রটা বসাইলে তাদের ওখানে কি ধরনের বায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা AQI ইন্ডেক্স দ্বারা জানা যাবে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। ঢাকা শহরে যে পরিমাণ গাছের প্রয়োজন তা খুবই কম প্রয়োজনের তুলনায়। তো এই অবস্থাতে বৃক্ষরোপণ কর্মসূচি এটা প্রত্যেক বছর আমরা দেখি হয়। এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ যে ওনারা অনেক বছর ধরে এটা চালু রেখেছেন। এবার তো আমাদের এটা একটা সৌভাগ্য যে আমরা আপনাদের সাথে আজকে আসতে পেরেছি। আমরা এখানে যারা জড়ো হয়েছি আমরা কিন্তু সবাই কিন্তু একটি উদ্দেশ্য যে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সব দূষণের কিন্তু মূল কারণ কিন্তু আমরা এই মানুষ, এবং এই যে জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তনের কারণও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু আমরাই সেটার ভুক্তভোগী হচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো রাখতে হয় আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ যেমন করে যেতে হবে এবং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার মেসেজটা কিন্তু দিতে হবে প্রপারলি আমাদের বাচ্চাদের। আমাদের সবার হাত এক হতে হবে এবং আমরা সবাই যখনই হাতে হাত মেলাবো তখনই এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধের পাশাপাশি ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বৃক্ষায়নকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের এক সময়ের অরুণ বরুণ ছাড়াও বর্তমানে মিতুল, নারী ফুটবলে ঋতুপর্ণা, রূপনা আর বক্সিংয়ে সুরকৃষ্ণ চাকমার মতো অ্যাথলেটরা সাফল্য আনছেন দেশের হয়ে। এই ধারাবাহিকতা বজায় রাখতে রাঙামাটির ১০৪ নম্বর ঝগড়াবিলের তঞ্জঙ্গা পাড়ায় হচ্ছে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র BKSPর আঞ্চলিক শাখা। এ নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পাহাড়ি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে তেমন কোনো সুযোগ সুবিধা ছাড়াই মিতুল মার্মা, বক্সার সুরকৃষ্ণ এবং ঋতুপর্ণা ও রূপনার মতো নারী ফুটবলাররা পেয়েছেন একের পর এক সাফল্য। তবে প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনার অভাবে প্রতি বছরই ঝরে পড়ছেন একাধিক প্রতিভাবান খেলোয়াড়। পাহাড়ে পিছিয়ে পড়া খেলোয়াড়দের তুলে আনতেই BKSPর আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার খবরে নতুন করে স্বপ্ন বুনছেন রাঙামাটির 10 উপজেলার শত শত কিশোর কিশোরী অ্যাথলেটরা। যদি রাঙামাটিতে একটা BKSP হয় তাইলে যারা দুর্গম এলাকা থেকে ওরা স্বল্প খরচে করতে পারবে। যারা BKSPর মতো ভালো একটা সুন্দর মানে মা থাকে তাহলে আমাদের খেলতেও মজা লাগবে। পার্বত্য চট্টগ্রামের ছেলে মেয়েরা যে খেলাধুলা করতেছে তার উন্নতির জন্য আমাদের রাঙামাটিতে একটা BKSPর প্রয়োজন। অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্রেনিং করার জন্য আসে। রাঙামাটির তঞ্জঙ্গা পাড়ায় BKSPর শাখা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বেচ্ছায় জমি দিতে চাওয়া স্থানীয় ও সাবেক ক্রীড়াবিদরা। আমরা পার্বত্য এলাকা পিছিয়ে আছি, যদি BKSP যদি এখানে স্থাপন করা হয় আমাদের পার্বত্য এলাকা প্লেয়ার সৃষ্টি হবে। সরকার নিয়ে গেলে আমরা রাজি আছি। খেলাধুলার একটা ভালো পরিবেশ হবে, ভবিষ্যতে মানে ছেলে মেয়েদের একটু বড় হবে বলে আমি বিশ্বাস করি। পার্বত্য অঞ্চলে BKSP হবে, আমার মৌজা আলোকিত হবে, নিজেদের এলাকায় থেকে ওরা এখানে প্রশিক্ষণ নিতে পারবে। হ্রদ আর পাহাড়ের মনোরম সৌন্দর্যের মাঝে গড়ে উঠবে আগামীর ক্রিকেটার, ফুটবলার সহ অন্য অ্যাথলেটরা। এই প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের। এখানকার ছেলে মেয়েরা জাতীয় টিমে খেলে থাকেন, তাদের অত্যন্ত নৈপুণ্য সাথে তারা দেশে বিদেশে তাদের রাঙামাটি সুনাম বই নিয়ে আসে তথা বাংলাদেশ সুনাম বই নিয়ে আসছে। এটার জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান আছে। পাহাড়ি খেলোয়াড়দের স্বপ্ন পূরণে রাঙামাটির BKSPর আঞ্চলিক শাখা স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশায় সবাই। আদিল আহমেদ শান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। বিগ ডেটা ও রিয়েল টাইম ডেটা ড্রিভেন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ।
ডেটা ব্যবস্থাপনা ও অ্যানালিটিক্সে উদ্ভাবনী প্রয়োগকে স্বীকৃতি দিতে 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ডেটা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউড এই পুরস্কার দিয়ে আসছে। এবছর এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডেটা ইন মোশন অ্যান্ড স্ট্রিমিং সাকসেস বিভাগের বিজনেস ইনোভেশন ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে পুরস্কার জিতে নিয়েছে বিকাশ। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ক্লাউডেরা ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডস জিতল বিকাশ। 2011 সালে যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ মোবাইল ফোনের মাধ্যমে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করেছে। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী এলাকায় শৌখিনতা বশে পতিত উঁচু জমিতে ও বাড়ির ছাদে সবজি চাষ করে সফল হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম আইয়ুব। স্থানীয় জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার জীবনের আরেকটি শিক্ষণীয় কাজ দিয়ে অন্যদের উৎসাহিত করে চলছেন। এবার প্রকৃতি সংবাদ। প্রায় 2 দশক ধরে অযুত বৃক্ষরোপণের পর এবার ভৈরব নদের দুই পাড়ে প্রায় 600 প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন প্রকৃতিপ্রেমী আনোয়ার হোসেন। স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ছাড়াও রোপণ করা হয়েছে বিভিন্ন ফুল গাছ। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আনোয়ার হোসেনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনরা। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন, দেশের গণতান্ত্রিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইন অনুমোদন, সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ আসামিরা আপিলেও খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। এবং রাজধানীর উত্তরাতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা, ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।